তারপরের দিনগুলো সব স্বপ্নের মতো কাটতে লাগলো। চাকরি থেকে আমি 1 মাসের ছুটি নিলাম। আমার চাকরির জীবনে কখনোই ছুটি নেওয়া হয়নি তেমনভাবে, তাই ছুটি চাইতে সেটা মঞ্জুর করা হলো। আমার বিয়ের প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আমি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি। আবিরের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। আমার শাশুড়িও বেশ ভালো মনের মানুষ। প্রায় প্রতিদিন আমার পরিবারের সাথে আমার কথা হয়। এর মাঝে একদিন মোহন এসে আমায় দেখেও গেছে। সে কি কান্না আমাকে জড়িয়ে বলে কিনা, তোমায় ছাড়া থাকতে এত কষ্ট হবে জানলে কখনোই তোমায় বিয়ে দিতাম না। আমি বললাম, তাহলে নিয়ে চল। কিন্তু তখন আবির বলল, শালাবাবু, আপনি আর আপনার বোন চাইলেও আমি ছাড়ছি না আমার বউকে। আপনার কষ্ট দূর করতে গিয়ে আমি কষ্টে থাকতে পারবো না, তাই আপনাদের আবদার মঞ্জুর হলো না। মানুষটার কথা শুনে সে কি হাসি আমার ভাইয়ের! সব যেন ঘুমের মাঝে দেখা স্বপ্নের মতো। আমি অনুভব করলাম আমার সুখ নামের ছোট্ট নিরিখে। রান্নাঘরে আমি আর আমার শাশুড়ি মা খুব ব্যস্ত, কারণ আমার 2 ননদের পরিবার আসবে, আর সকল দায়িত্ব আমার শাশুড়ি আমার হাতেই দিলেন। তিনি শুধু দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করব। আমি সেভাবে সব করছি। গরু গোস, মুরগি গোস, চিংড়ি মাছ, রুই মাছ, ডিম, ডাল ভাজি, পোলাও এসব রান্না করে সব গুছিয়ে খাবার টেবিলে রাখলাম। দুপুর 1:30টার দিকে তারা সবাই চলে এলো। বেশি কথা না বলে তাদের খেতে বসিয়ে দেওয়া হলো। বড় ননদ খাওয়া দাওয়া শেষ করেই চলে গেল। তার স্বামী নাকি অফিসের কাজে আজ রাতেই চিটাগাং যাবে, তাই তারা বেশিক্ষণ থাকতে পারলো না। কিন্তু আমার ছোট ননদ, তার শাশুড়ি, যা এরা খাওয়া দাওয়া করে রাতে যাবেন বলে ঠিক করলো। তাই আমার একটু অসহায় লাগছিল। তোবা মানে আমার ননদের শাশুড়ি আর তার যা আমার দিকে বারবার কেমন আর চোখে তাকাচ্ছে। আমার ভালো লাগছে না। বিকালটা কাজের অজুহাতে দূরে দূরে থাকলেও মাগরিবের পর আর পারলাম না। সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিতে বসলো। বাধ্য হয়ে আমাকেও বসতে হলো। হঠাৎই তোবার শাশুড়ি আমায় খোঁচা মেরে কথা বলতে শুরু করলেন। তার প্রথম খোঁচা ছিল, আমার বয়স কত। এভাবে তিনি আমাকে খোঁচা মেরে মেরে কথা বলছিলেন। আমার খুব কান্না পাচ্ছিল। এই প্রথম আমি নিজের কান্না আটকে রাখতে পারছি না। আমি না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। একসময় তো তিনি নিজের সীমা লঙ্ঘন করে ফেললেন। তা বৌমা, শুনলাম তোমার নাকি আগে বিয়ে হয়নি। তা সংসারে ঘানি টানতে গিয়ে কি বিয়ে করনি? নাকি ওই যে নষ্টামি করতে গিয়ে লোক সমাজে সম্মান খোয়ানোর পর কেউ তোমায় বিয়ে করতে চায়নি? আরে হয়, হয় বাবা, না থাকলে ওই বয়সের মেয়েরা এমন করে। তা তুমিও কি এমন কিছু করেছিলে নাকি? দেখো বাপু, আবির আমাদের সোনার টুকরো ছেলে। সেই সোনার টুকরোর সাথে যদি হিরে না এসে কাজ আসে, তা বাপু আমরা মেনে নিতে পারি না। তাই আর কি যাচাই করে নিচ্ছি। নাকি সম্পর্ক ছিল কোনো ছেলের সাথে? বিয়ে করবে বলে সব কিছু নিয়ে গিয়ে মাঝপথে ফেলে গেছে। যে যুগ চলছে তাতে তো ভালো মেয়ে পাওয়াই দুষ্কর। শুনেছি তোমাদের মতো মেয়েরা সরকারি হাসপাতালে গিয়ে বাচ্চাও নষ্ট করে নিজের কলঙ্ক ঢাকার জন্য। জানি না বাপু, তোমার ভাই মা কি দেখে তোমাকে বউ করে আনলো। আমাকে বললে আমি তো খাঁটি বাঙালি ঘরের মেয়ের খোঁজ দিতাম, আর তোমার থেকেও অল্প বয়সী মেয়ের এনে দিতে পারতাম। আর আমার পোড়া কপাল, তখনই আমাকে যেতে হয়েছিল মেয়ের বাড়ি। ওনার কথা আমি আর শুনতে পারলাম না। আমার দু চোখ ঝাঁপিয়ে কান্না নেমে এলো। এতটা অপমান আমি আমার জীবনে কখনো হয়নি। শাশুড়ি মা কাছে নেই, থাকলে কি ভাবতেন তিনি আমায় নিয়ে?
আজ মনে হচ্ছে বিয়ে না করলেই ভালো হতো। এমন কথার সম্মুখীন হতে চাইনি বলেই সেদিন আমি না করেছিলাম। কিন্তু কী লাভ হলো? মা ভাই বোনেরা মিলে জোর করে আমায় অপমানের মুখে দাঁড় করালো। আমি বসা থেকে উঠে চলে যেতে নিলাম। হঠাৎ নিজের হাতে টান অনুভব হতে পিছন ফিরে তাকালাম। পিছু ফিরতে আবিরের চোখে চোখ পড়ল। সাথে আমার শাশুড়িও। এবার যেন আমার আটকে রাখা চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আমাকে ওর নিজের বাহুডোরে আটকে সামনে এগিয়ে গেল। সবার মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে বলল, মাওইমা, মোনাকে এত কিছু শোনালেন, এত কিছু কিসের ভিত্তিতে শোনালেন সেটা বললেন না? ওকে আপনি বলেননি আপনার মেয়ে বিয়ের আগে কিভাবে প্রেগনেন্ট হয়েছিল? তারপর আপনার মেয়ের প্রেমিককে আপনার ছেলে রাস্তায় ফেলে কিভাবে পিটিয়েছিল কুত্তার মতো করে? তারপরও সেই ছেলে আপনার মেয়ের গর্ভের বাচ্চাকে অস্বীকার করেছিল। আপনার মেয়েকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে তার পরের দিন কিভাবে ছেলেটা এলাকা থেকে পালিয়ে গেল? আপনারা লোকসমাজের ভয়ে মেয়েকে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে বাচ্চা অ্যাবর্শন করালেন। তারপর কি সুন্দরভাবে একজন বোকাশোকা একটা ছেলের হাতে নিজের নষ্ট মেয়েকে তুলে দিলেন। মোনারও জানা উচিত আপনি ওকে কেন এগুলো বলছেন, কারণ আপনি তো এগুলোর সাথে অভ্যস্ত। আজকালকার মেয়েদের মাঝে তো আপনার মেয়েটাও ছিল, সেও কি ভুলটাই না করলো? মোনার জানা উচিত কেন ওকে আপনি যাচাই বাছাই করছেন। তাই তো ওকে এগুলো শোনালেন আপনি, কিন্তু দুঃখের সাথে আমায় বলতে হচ্ছে আপনি ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেলেছেন। আফসোস মা, সবাই আপনার মেয়ের মতো নয়, সবাই আপনার মতো নিকৃষ্ট মনের মানুষও নয়, আমি হরপ করে বলতে পারি। পবিত্র সর্দাপটা ফুল হয়, মোনা আমার স্ত্রী, তাই সে ভালো না খারাপ সেটা আমার উপরেই ছেড়ে দিন। আমি না হয় ভেতরে বাইরে সবটা যাচাই বাছাই করে আপনায় জানাবো অন্য একদিন। আজ না হয় এসব বাদ। আবিরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তোবার শাশুড়ি, সাথে তোবা। আর অসহায় হয়ে তাকিয়ে রইল তোবার যা। সে মুচকি হেসেও দিল। কাউকে অপমান করার আগে একটু আশপাশ যাচাই বাছাই করে নেওয়া উচিত। তোবার শাশুড়ি বলে উঠল, বাড়িতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতেন বেআইন। আগে বলে দিলে আমরা কখনোই আসতাম না। বউ আসতে না আসতেই আপনার ছেলেকে দেখছি হাত করে নিয়েছে। দেখবেন বেআইন, আপনাকে না কখন ঘর থেকে বের করে দেয়। আমার বুকটা ধক করে উঠল এই কথা শুনে। না জানি এবার শাশুড়ির মুখে কি শুনতে হয়, কি ভাববে আমার শাশুড়ি। আমার জন্য তার মেয়ের শাশুড়িকে তার ছেলে অপমান করেছে। হে আল্লাহ, আপনি রহম করুন। আমার এই আকাশ কুসুম ভাবনার মাঝে আমার শাশুড়ি বলে উঠল, বিয়ান, সবারই উচিত নিজের স্বামীকে নিজের কন্ট্রোলে রাখা, যাতে স্বামী পরনারীতে আসক্ত আর ভুল পথে হাঁটতে না পারে। সেখানে আমার ছেলের বউ যদি আমার ছেলেকে কন্ট্রোল করেই থাকে, তাহলে ভুল কিছু করেনি। ইট মারলে পাটকেল তো খেতেই হবে, তাই না? আমার ছেলে যদি আজ ওর স্ত্রী হয়ে প্রতিবাদ না করতো, তাহলে আমি নিজেই ওকে বলতাম, বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয়। কারণ নিজের স্ত্রীর সম্মান যে স্বামী রক্ষা করতে পারে না, সেই স্ত্রীর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই আমার ছেলের। মনে রাখবেন, মনে রাখবেন বিয়ান, ভালো খারাপ সব কিছুর মাঝেই থাকে।
বাক্সের একটি আপেল পচা হলে বাকি আপেলগুলোও যে পচা হবে এটাকে বলল আপনায়। উল্টো ওই পচা আপেল ওই বাক্সে থাকলে অন্য আপেলগুলো নষ্ট হওয়ার চান্স থাকে, তাই ওই আপেলটা বাক্স থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু আপনার বৌমা যে বাক্স থেকে মানুষ হয়েছে, যেখানে কোনো পচা আপেল তো দূরে থাক, পচা আপেলের গন্ধও ছিল না, তাই তাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। রইল বাকি আমাকে ঘর থেকে বের করে দেওয়ার। আমার নিজের মেয়েই তো কদিন পরে আপনাকে বের করে দিবে, সেখানে পরের মেয়ে আমাকে বের করে দিবে, এটা তো স্বাভাবিক। পয়সার এপিট ওপিট, আজ যা আমি করব তা একদিন আমিই ফেরত পাবো, সেটা ভালো হোক বা খারাপ। তাই ভবিষ্যতে কাউকে কিছু বলার আগে ভেবে বলবেন। আমার শাশুড়ির কথা শুনে আমার ননদ রেগে গিয়ে বলল, বাহ মা, বাহ, ছেলের বউয়ের জন্য দেখছি দরদ উতলে পড়ছে। তা কয়দিন সেই দরদ থাকে আমিও দেখব। হ্যাঁ দেখিস, তোর মতো নিশ্চয়ই দুই নৌকায় পা দিয়ে আমার বৌমা চলবে না। এসেছিস ধরেই তো কানের ধারে শাশুড়ি বদনাম করেই যাচ্ছিস, গেয়েই যাচ্ছিস এক গান। এবার তোমার জামাই এলে বলবো তার মাকে অন্য ভাইদের কাছে পাঠিয়ে দাও। আরও কত কি, এখনই রূপ বদলে গেল। নিজের মেয়ের থেকে আজ তোমার কাছে এই মেয়ের মূল্য বেশি হয়ে গেছে। হ্যাঁ দেখব, বিছানায় পড়লে কে দেখে তোমায়, এই মেয়ে নাকি বউ। খবর পাবি, তারপর আসবি সেবা করতে। আর লোকচক্ষুর ভয়ে হলেও এই ছেলের বউই আমার সেবা করবে, সে হোক ইচ্ছায় বা অনিচ্ছায়, কিন্তু করতে কিন্তু তাকেই হবেই। তোদের যখন খবর দেবে আমার অসুস্থতার, তখন নিজের সংসার, স্বামী, শাশুড়ি, বাচ্চা সামলে আসবি। আর এই যে এই মেয়েটা সব রেখে আমার সেবা করবে। ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। যেমন ভাবনা, আজ যদি ওর হয়ে আমি প্রতিবাদ না করে তোদের অন্যায়ের পক্ষ নিতাম, ওর মনে আমার জন্য সৃষ্টি হতো আকাশ সমান দূরত্ব। কিন্তু সঠিক প্রতিবাদ করায় ওর মনে আমি একটা বিশাল ভালোবাসার জায়গা করে নিলাম। এটাই বাস্তবতা। ভালোবাসা আদায় করে নিতে হয়, কেউ এমনি এমনি দেয় না। এসেছিস ভালো কথা, রাতে খেয়ে বিদায় হ। আর কখনোই এমন কিছু বলার চেষ্টা করবি না যেটা শোনার পর এই বাড়িতে তোর আশা চিরতরে বন্ধ হয়ে যায়।